মোটিভেশন না ডিসিপ্লিন? দুটোই দরকার। দুটোই দরকার। মানে ডিসিপ্লিন তো দরকারই, কারণ তুমি যদি একটা জিনিস মোটিভেশন কদিন চলবে, 2-3 দিন চলবে। ডিসিপ্লিন যদি করো, নিজের মধ্যে সেলফ গ্রোথ দেখো, তখন ওটা থেকে তোমার মোটিভেশন আসবে, না আমি গ্রোথ হচ্ছি, যদি করতে থাকি ইন ফিউচার তো আরও গ্রোথ হবে, তো ওটা একটা মোটিভেশনের কাজ করবে রোজকার ডিসিপ্লিন। নিজেকে ইমপ্রুভ যে হচ্ছে সেটা দেখাটাই এটা মোটিভেশন। মোটিভেশন। গুড। সমৃদ্ধ, মোটিভেশন না ডিসিপ্লিন? আমারও মনে হয় যে দুটোই দরকার, কিন্তু ফার্স্ট অফ অল সবচেয়ে বেশি দরকার হচ্ছে মোটিভেশন। মোটিভেশনটা নিয়ে তুমি যদি কোনো কিছু স্টার্ট করো, তবে তোমার জীবনে আস্তে আস্তে জিনিসটা রেগুলার হতে হতে ডিসিপ্লিনে পরিণত হবে। আর ডিসিপ্লিন আসে ভিতর থেকে, মোটিভেশন আসে মাইন্ড থেকে। সুতরাং মাইন্ড যেটা বলবে তোমার ভিতর থেকে সেটাই আসবে। সুতরাং ফার্স্ট অফ অল মোটিভেশন দরকার, কিন্তু সেটাকে আস্তে আস্তে কনভার্ট করতে হবে ডিসিপ্লিনে। একদম। ডিসিপ্লিন। আমার কাছে মনে হয় যে ডিসিপ্লিনটা মেন, কারণ স্পোর্টস মানে কিন্তু ডিসিপ্লিন। মোটিভেশন তো আছে দেওয়ার জন্য, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কোচ মনে আছে, লোক আছে। কোচ আছে, হ্যাঁ বাড়ির লোক আছে, কোচ আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু আমার মনে হয় যে নিজের ডিসিপ্লিন হলে মোটিভেশন পাওয়ার আশাটা তাদের কাছ থেকে করা উচিত। মেডেল পাওয়ার পরে কোনো লাইফে চেঞ্জ এসছে? মেডেল পাওয়ার পর কনফিডেন্স বুস্ট হয়েছিল একে তো। তারপরে মানে যখন খেলতে গেছিলাম, মানে অনেক অনেক কিছু বলেছিল, সেটা না তারা এসে কংগ্রেস জানাচ্ছিল, মানে তখন সবাই চলে আসছে। আর যখন যাচ্ছিলাম তখন মানে কেউ পাত্তা পায় না, কি যাচ্ছে তাই বলছিল। তো না, একটু আগে তোর সাথে মানে তোমার সাথে কথা হচ্ছিল, এই ইসের স্টুডিওর বাইরে কথা হচ্ছিল যে সাপোর্টের সময় একজন থাকে হয়তো, খুব বেশি হলে মা বাবা দুজন থাকে, খুব বেশি হলে আর কংগ্রেস জানার সময় সবাই চলে আসছে। 100 জন চলে আসে। ঠিক একদম। আমার মনে হয় যে যখন কম্পিটিশন খেলছি তখন একটা তার ভিডিও করে রাখা উচিত, বিকজ অনেক সময় অনেকভাবে ঠিক মেরেও ভুল হয়ে যায়। সেটার বিষয়ে আমি আর কিছু বলবো না। তোমার কি হবে আশা? আমি আগে জিম করতাম, কিন্তু মাঝখানে আবার মানে জিম ছেড়ে দেওয়ার পর আবার মোটা হয়ে গিয়েছিলাম। তো আমি ফিটনেস এরিনাতে এসে বান্টিদার সাথে কথাবার্তা বলতে এসেছিলাম ওয়েট লসের জন্য। তারপর যখন এদের ভিডিওগুলো দেখলাম যে বান্টিদা এটা কী করছে, তখন আমি জানতাম না বিষয়টার ব্যাপারে। তখন বললো পাওয়ার লিফটিং। তো আমি বললাম দাদা আমি কি করতে পারবো? তখন বললো হ্যাঁ কেন করতে পারবি না। তো আমার সেখান থেকে জার্নি শুরু। তো এটাই আর কি। মেয়ে হিসেবে তো চ্যালেঞ্জেস এসছে এগুলোতে প্রচণ্ড, মানে আপস অ্যান্ড ডাউন তো আছে সব কিছুতে, যে মেয়ে কি করবি এসব করে, কিছু হবে না, করিস না, এরকম অনেকেই বলেছে। ফার্স্টে আছে হচ্ছে শিবম, সেকেন্ড হচ্ছে সমৃদ্ধ, অ্যান্ড থার্ড হচ্ছে পিয়ালি। তো শুরু করা যাক। শিবম, এই জার্নিটা কীভাবে শুরু? জার্নি মানে আগে আমি খেলতাম ফুটবল টুটবল নর্মালি, তো আমার বন্ধুরা জিম করতো, ঠিক আছে, তো তাদের দেখে আমার ঢোকার ইচ্ছা হয়েছিল। তো আমার একটা বন্ধু আছে বিশ্বরূপ, ও আমাকে বলেছিল একটা নতুন জিম খুলেছে, তো একসঙ্গে ঢুকবো। তো ওই নিয়ে আমি বাড়িতে বলেছিলাম যে জিমটা করতাম নর্মালি, তো ইউটিউবে দেখতাম কী কীভাবে করতে হয় না করতে হয়। তো ডেড লিফট বলে একটা জিনিস দেখেছিলাম, তো ওইটা মারতাম, ঠিক আছে, আর বাকি যেগুলো হতো মানে পাওয়ার লিফটিং স্কোয়াট বেঞ্চ জানতাম না, মারতাম না। যে একদিন মারতে মারতে অনেকদিন প্রায় আমার ডেড লিফের পিয়ার বাড়তে থাকে, মানে তখন একদিন সানডে ছিল বোধ হয়, তো সেদিকে 150 কি 160 কিলো মারছিলাম। তো বান্টিদা আমাকে অনেক খেয়াল করেছিল, আমি খেয়াল করিনি। তো বান্টিদা সমৃদ্ধ ছিল, তো তার পরের দিন আমাকে সমৃদ্ধ ফোন করে যে এই ব্যাপার, তো একদিন আসিস। তো আমাকে বান্টিদা পাওয়ার লিফটিংটা ইন্ট্রোডিউস করে দিয়ে আস্তে আস্তে ওখান থেকে প্র্যাকটিস করতে করতে এখন কম্পিটিশনে গিয়ে খেলেছিলাম। বান্টিদা বলতে সৌরভ সৌরভ পাঠক। একদম। সমৃদ্ধ, তোমার কীভাবে আসা? আমি জিম অনেকদিন থেকে করছি, তো এই জিমে ভর্তি হওয়ার পর হঠাৎ আমার মানে পরিচয় হয় পাঠকদার সাথে। তো পাঠকদা দেখছে যে অনেকদিন থেকে জিম করছি, তো আস্তে আস্তে আমাকে বললো যে অনেকদিন থেকে তো ভাই জিম করছিস তুই, তাহলে তুই একবার পাওয়ার লিফটিং খেলে দেখ। তো সেই থেকেই মানে ইন্সপায়ার করলো পাওয়ার লিফটিংয়ের ব্যাপারে। তারপর থেকে পাওয়ার লিফটিং খেললাম, প্র্যাকটিস করলাম, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট দিয়ে স্টেজে যাওয়া। এটাই সিম্পল। পিয়ালি, তোমার কীভাবে আসা? আমি আগে জিম করতাম, কিন্তু মাঝখানে আবার মানে জিম ছেড়ে দেওয়ার পর আবার মোটা হয়ে গিয়েছিলাম। তো আমি ফিটনেস এরিনাতে এসে বান্টিদার সাথে কথাবার্তা বলতে এসেছিলাম ওয়েট লসের জন্য। তারপর যখন এদের ভিডিওগুলো দেখলাম যে বান্টিদা এটা কী করছে, তখন আমি জানতাম না বিষয়টার ব্যাপারে। তখন বললো পাওয়ার লিফটিং। তো আমি বললাম দাদা আমি কি করতে পারবো? তখন বললো হ্যাঁ কেন করতে পারবি না। তো আমার সেখান থেকে জার্নি শুরু। তো এটাই আর কি। মেয়ে হিসেবে তো চ্যালেঞ্জেস এসছে এগুলোতে? প্রচণ্ড, মানে আপস অ্যান্ড ডাউন তো আছে সব কিছুতে, যে মেয়ে কি করবি এসব করে, কিছু হবে না, করিস না, এরকম অনেকেই বলেছে। ফ্যামিলি সাপোর্ট কীরকম ছিল তোমার? ফ্যামিলি সাপোর্ট প্রথম থেকে ফুল, কোনোদিন আটকায় না, কিছুই না, শুধু একটু পরীক্ষার সময় একটু বাধা দিত, কেন রেজাল্টটাও ম্যাটার করে ফিউচারের জন্য, ওটাই। এখন কিসে মানে কি নিয়ে পড়াশোনা করছো? এখন জবে 12 দিলাম, এখন রেজাল্ট বেরোবে যখন দেখি। এজ কত তোমার? এজ এখন 19 হবো এই ইয়ারে লাস্ট। 19 বছর বয়সে একটা গোল্ড মেডেল! 18 সমৃদ্ধ, তোমার বাড়িতে সাপোর্ট?
বাড়ি থেকে সাপোর্ট ফুল, তার সাথে পড়াশোনা চালাতে হবে বলে সেম কেস। মাঝখানে একটু আপস অ্যান্ড ডাউন আসছিল এই, তারপর আবার বোর্ডস দিব, একটা বোর্ডস দিলাম তখন বন্ধ ছিল। তোমার age, পড়াশোনাটাও তো তোমার দরকার age, সাথে। তোমার এজ আমার এজ হচ্ছে 17। পিয়ালি? সব থেকে আমার সাপোর্টার যে আমার বাবা, মানে আমার বাবা প্রথম থেকেই চাই যে আমি খেলাধুলা করি সব কিছু, কিন্তু এগুলোর থেকেও উপরে কথা হচ্ছে শিক্ষিত হওয়াটা বড় প্রয়োজন। মানে আমাদের রাস্তাঘাটে চলতে গেলে শিক্ষিতটা অনেকটা ম্যাটার করে। তো এরপরে আর কিছু ম্যাটার করছে যে পড়াশোনার পরে যদি আমি কিছু করতে চাই তো আমি স্পোর্টস নিয়েই ভাবনা চিন্তা করছি এখন ওই অব্দি। জন্য পাওয়ার লিফটিং এ আসো। ওই জন্য পাওয়ার লিফটিং আছে। আমি স্পোর্টসের সাবজেক্ট নিয়ে আবার ভর্তি হয়েছি কলেজে নতুন করে। আমি আগে ইংলিশ অনার্স করতাম, কিন্তু আমার স্পোর্টসের প্রতি এতটাই অ্যাট্রাকশন হয়েছিল যে আমি আবার স্পোর্টসের স্পোর্টসের উপরে সাবজেক্ট। আলাদা হ্যাঁ, করেই করছো। তোমার এজ কত এখন? আমার এজ 19+। 19। প্রথম কম্পিটিশনটা কেমন ছিল? ফার্স্ট কম্পিটিশন, ফার্স্ট এজ কেমন? প্রচুর নার্ভাস ছিলাম। সেই নার্ভাসের জন্য আমি স্কোয়াডের প্রথম দুটো অ্যাটেম্প ফেলও করেছিলাম, যেখানে 3টে অ্যাটেম্প হয়। মানে আর একটা অ্যাটেম্প হলে আমি কম্পিটিশন থেকে বাদ হয়ে যেতাম, এতটাই নার্ভাস ছিলাম যে আমি ওয়েট নিয়ে পড়ে গেছিলাম। ভয় লাগছিল প্রচুর, কারণ প্রথমবার বাড়ি থেকে প্রথমবার পাঠিয়েছে, প্রথমবার খেলতে গেছি, তো ভয় তো লাগবেই। নার্ভাস ছিলাম প্রচুর। তোমার ফার্স্ট? ফার্স্ট কম্পিটিশন একসাথেই খেলেছি, একই ক্যাটাগরিতেই খেলেছি, সুতরাং নার্ভাসনেসটাও একই, প্র্যাকটিস একসাথে, সবই নতুন স্টেজ। নার্ভাস ছিলাম, চেষ্টা করেছি করার। তার সাথে ব্যাক সাপোর্টে ছিল বান্টিদা, ছিল পাঠকদা, সাথে শিবমও অনেক হেল্প করেছে, আর বাকিরাও অনেক মোটিভেশন দিয়েছে, ইন্সপায়ার্ড। দ্যাটস ইট। প্রথম কম্পিটিশনটা কেমন ছিল তোমার পিয়ালি? প্রথম কম্পিটিশনটা খুবই নার্ভাস ছিল। মানে আমি তো জানতামই না এটার বিষয়ে কি ব্যাপার বিতন্ড। আমি তো বান্টিদার কাছ থেকে জানলাম, তারপরে খেলাটাকে দেখছিলাম। আমি যখন প্রথম কম্পিটিশন যাই, আমি কম্পিটিশনটা যখন হচ্ছিল তখন আমি কন্টিনিউয়াসলি বসে বসে দেখছিলাম যে কি ভুল হচ্ছে বা কি ভুলের জন্য নলিপ দিচ্ছে। মানে এগুলোকে দেখাটা আমার কাছে অনেকটা জরুরি মনে হয়েছিল। তো আমি দেখছিলাম যে খেলাটা কিভাবে হচ্ছে। কম্পিটিশনে গেছো, মানে কি প্রবলেম ফেস করেছো? মানে এখানে ফেলিয়ার বলতে অনেক প্রবলেম আছে, যেমন ধরো ফেক এজ ক্যাটাগরি, যাদের এজ ধরো 21-22, তারা না সাব জুনিয়র হচ্ছে 13 থেকে 19, ওই ক্যাটাগরিতে ফিট হওয়ার জন্য আধার কার্ডটা যেটা হয় ওটা এডিট করে ফেক বানিয়ে নেয়, ওটা নিয়ে ঢুকে যায়। তারপর যারা ন্যাচারাল অ্যাথলিট তো একটা মানে লিমিট থাকে যতটা ওয়েট তুলতে পারবে, কিন্তু ওখানে কিছু কিছু চলে আসে এনহ্যান্স, যেটা ব্যান্ড সাবস্টেন্স ইউজ করে নিজের লিপস বাড়িয়ে দেয়, মানে স্টেরয়েডস যেগুলো বাড়িয়ে, যেমন ট্রেন বলে না, অনেক ধরনের আছে যেটা সুবিধা হয় ওরকম, ওটা করে নিজের লিপস বাড়িয়ে দেবে। আর সেগুলো তো ধরা পড়ছে না, কারণ এখানে কিছু করছেও না কেউ। যেটা শুধু ন্যাশনালে, তাও এবার ন্যাশনালে 120 কেজি 105 কেজি, তার নিচে বডি ওয়েটগুলো চেকও করেনি, এরকম ব্যাপারে হচ্ছে। তারপর আমি যখন ন্যাশনাল খেলতে গেছিলাম, তো ওখানে বাথরুমে গিয়ে দেখছি প্রচুর সিরিঞ্জ পড়ে আর স্টেরয়েডসের কৌটো। আচ্ছা, স্টেরয়েডের পড়ে থাকে, Yes, সিরিঞ্জ পড়ে থাকে। syringe। আচ্ছা, আমি একটা তোমার কাছে যেটা কোশ্চেন করা, যে এই সরকারি কোনো সংস্থা নেই এইগুলো দেখার, এই যে বললো এগুলো? না, এগুলো কোথাও দেখে না। এখানে টোটালি হয় একদম চোখের দেখায় শেষ দেখায়, এরকম কোনো যাচাই কিছু হয় না। তো আধার কার্ডও দেখেই ছেড়ে দিল, ফেক এজ তো আছেই। আমার মনে হয় এখানে ভালো করে একটু চেক করা উচিত এজগুলো, কারণ সকলেই যদি সাব জুনিয়রে খেলে তাহলে অরিজিনাল যারা সাব জুনিয়র তারা কোথায় জায়গা পাবে, তারা খেলবে কোথায়? তার সাথে যারা ইনহ্যান্স আছে তারা তো আছেই, জায়গা কেড়ে নেওয়ার জন্য ওরা তো বসেই আছে। এবার যারা প্র্যাকটিস করে যাচ্ছে ন্যাচারালি, তাদের তো প্রবলেম এটা সবচেয়ে বড়। আচ্ছা পিয়ালি, আমি একটা কথা বলি এবার। ওরা তো বললো এনহ্যান্স নিয়ে, এনহ্যান্স এজের প্রবলেম একটা, এগুলো তো হচ্ছে। তো এগুলো তো মানে গভর্নমেন্ট হয়তো দেখছেও না, গভর্নমেন্ট বডি নেই কোনো এগুলোতে। মেয়েদেরও কি সেম প্রবলেম মেয়েদের ক্যাটাগরিতে? মেয়েদের ক্যাটাগরি তো সেম প্রবলেম, কিন্তু আমি বলবো বিগেস্ট ফেলিয়ার হচ্ছে, মানে আমি একটা ভেবে গেলাম আর আমি ওখানে গিয়ে একরকম ওয়েট মারলাম। মানে এই যে ভিতরে যে নার্ভাসনেসটা, সেটা কিন্তু অনেক ম্যাটার করে। এটাই আর কি, মানে যেটা আমি তৈরি করে যাই সেটা যখন আমি ওখানে করতে না পারি, আমার কাছে সেটাই বিগেস্ট ফেলিয়ার। একদম। কখনো মনে হয়েছে যে পাওয়ার লিফটিং ছেড়ে দেওয়া উচিত? যখন ইনজুরি হয়, যখন লেগে যায়, ডাক্তার তোমার কাছে যাই, ইনজুরি হয়েছে, হ্যাঁ, তখন মনে হয়েছে পাওয়ার লিফটিং তখন ছেড়ে দিই। তারপরে একটা জায়গায় এসে যখন ওয়েট স্টাক হয়ে যায়, মানে বাড়তেই চায় না রেগুলার প্র্যাকটিসে পরেও, তখন মনে হয় না, ছেড়েই দিই, গিভ আপ করে দিই। বাট একটা আশা থেকে যায় যে বাড়বে, ওর জন্য কন্টিনিউটা করি। তোমার কখনো মনে হয়েছে সমৃদ্ধ? হ্যাঁ, মনে হয়েছে ছেড়ে দিব। তার কারণ হচ্ছে এই পলিটিক্স, অনেক কিছু থাকে এটার ভিতরে, সেটা প্লাস তারপরে ইনজুরির ভয়, আর ইনজুরি হয়ে যাওয়া, মাসাল রেস্ট না পাওয়া, তার সাথে প্র্যাকটিস করতে থেকেও যখন ওয়েট বাড়ে না ন্যাচারালি, তখন একটা ভেঙে যায় যখন দেখি অনেকে বেশি মারছে অনেকভাবে।
এটাই। রিয়ালি তোমার? আমি তো প্রথমেই বলেছি আমার খেলতে খুব মানে ভালোবাসি, তো আমার কখনো মনে হয়নি যে আমি খেলাটা ছেড়ে দেব। চেষ্টা করে যাব, কিন্তু খেলা ছাড়ার কথাটা আমি কোনোদিনই ভাবিনি, আর আশা করি ফিউচারে ভাববো না, কারণ আমি এটাকে ভালোবেসে এসেছি, তো ভালোবাসার জিনিস মানে জিনিস ছাড়ার নয়। একদম। হ্যাঁ, আর আমি তো এই সাবজেক্ট নিয়ে পড়ছি, তো আমার মানে আশার বাইরে যে আমি ছেড়ে দিব জিনিসটা হতেই পারে না। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট তুমি কি পেয়েছিলে, গোল্ড, ব্রোঞ্জ? আমি ফার্স্ট কম্পিটিশনে দুটো গোল্ড পেয়েছিলাম, একটা অল ওভারে আর একটা ডেড লিফটে ইন্ডিভিজুয়াল। কেমন লেগেছিল? ভালো তো লাগবে অবশ্যই, মানে প্রথমবার খেলতে গিয়ে প্রথমবার পেয়ে যাওয়া। আর বান্টি তার সাপোর্ট করেছিল, মানে আমি আর সমৃদ্ধ একই ক্যাটাগরিতে খেলি, ও যখন খেলে আমি ওকে সাপোর্ট দিই, ও যখন খেলে আমি সাপোর্ট দিই, তো দুজনে একটা স্পোর্টসম্যানশিপ হয়ে যায়, তো দুজনেই পেয়েছিলাম, তো খুবই ভালো লেগেছিল দুজনেরই। একদম। আর তোমার ফার্স্ট কি, গোল্ড, সিলভার? আমার ছিল ওভারঅলে একটা সিলভার ছিল, আর ডেড লিফটে ছিল ব্রোঞ্জ। আচ্ছা। আমারও ভালো লেগেছে, ও পেয়েছে তাতেও খুশি হয়েছি, নিজে পেয়েছি সেটাতে খুশি হয়েছি। আমাদের যে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে যে কেউ কিছু পেলো, তাতে সবচেয়ে বেশি আনন্দের কথা। কারণ মানে মুর্শিদাবাদকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, যখন ওখানে ডাকছে মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের নামটা উঠছে, সবচেয়ে বেশি বড় ব্যাপার এটা। একদম। নিজের নামের থেকে বড় কথা নিজের যেখানে শহরে, থাকছি হোম টাউন, নিজের সবচেয়ে বড় শহরে ব্যাপার, নিজের হ্যাঁ। জেলার নামটা হওয়াটা বেশি আনন্দের। রিয়ালি তোমার? আমি ফার্স্টে গোল্ড পেয়েছিলাম, তো আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল যে আমি পারবো। আমি ফার্স্টে মানে খেলছি, হবে কি হবে না, তো আমার কাছে মানে জিনিসটা খুব আনএক্সপেক্টেড ছিল যে আমি পেলাম। তো তারপর আমার খুবই ভালো লেগেছিল, আমি আমার কোচকে খুশি করতে পেরেছিলাম, এটাই। স্টেজে ওঠার আগে কিরকম মাইন্ডসেট? স্টেজে ওঠার আগে মাইন্ডসেট মানে কি, আমাকে মারতে হবে এটা একটা মাইন্ডসেটে থাকে, আর তার সাথে নার্ভাসনেস ফিল হবেই, মানে ওটা যদি না মারতে পারি, পড়ে যাই অত লোকের সামনে, তারপরে এতদিনের প্র্যাকটিস যদি জলে চলে যায়, তো নার্ভাস লাগবে, ভয় লাগবে। আর মাইন্ডসেট যদি স্ট্রং থাকে না, এবার যেটা আমার অলরেডি 3টে কম্পিটিশন খেলেছি, এবার মাইন্ডসেটটা আমার আর সেরকম ভয় লাগেনি, কারণ আমার ইউজ টু হয়ে গেছে ব্যাপারটা। তো এবার ভেবেছিলাম যে মারতে হবে, সেই জন্য আমার যেটা পিয়ার, ওখান থেকে আমার 5 কেজি বেশি মেরেছি আমি কম্পিটিশনে। ওখানে তো অনেক লোক থাকে। হ্যাঁ, প্রচুর লোক অনেক থাকে, লোক মানে থাকে। বিভিন্ন স্টেটস থেকে লোক আসে। হ্যাঁ, সেখানে তো মানে স্টেজে যে ফার্স্ট টাইম উঠবে তার তো নার্ভাস লাগবেই। ভয় লাগবে, নার্ভাসনেস প্রচুর আসবে। সেটাকে ওভারকাম করতে হবে একদম। তোমার? নার্ভাসনেস তো লাগেই, তো তার সাথে যেটা হচ্ছে আমার মনে হয় যে যখন কম্পিটিশন খেলছি তখন একটা তার ভিডিও করে রাখা উচিত, বিকজ অনেক সময় অনেকভাবে ঠিক মেরেও ভুল হয়ে যায়। সেটার বিষয়ে আমি আর কিছু বলবো না, বললে অনেক প্রবলেম হবে, ঠিক আছে, তো এটাই। ঠিক আছে, একদম। স্টেজে ওঠার আগে মাইন্ডসেট কিরকম থাকে রিয়েলি? খুবই নার্ভাস, মানে আমি যেটা রেডি করে যাই, আমার থেকেও যদি কেউ বেশি ভালো মেরে দেয় সেটার একটা নার্ভাস থাকে, তাতে আমার মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করে দেয় যে না, ও ওটা করলো তখন আমাকে করতে হবে, এই মনোভাবটাই চলে আর কি, যে না ওর থেকেও আমাকে ভালো মারতে হবে। তো আমার লাস্ট বারে তাই হয়েছিল যে না, ও এটা মেরেছে, ওর থেকে 5 কিলো 10 কিলো বেশি মারতে হবে, এই মাইন্ডসেটটাই থাকে যে কিভাবে এগানো যায় ওর থেকে। মেডেল পাওয়ার পরে কোনো লাইফে চেঞ্জেস? মেডেল পাওয়ার পর কনফিডেন্স বুস্ট হয়েছিল একে তো, তারপরে মানে যখন খেলতে গেছিলাম মানে অনেক কিছু বলেছিল, সেটা না তারা এসে কংগ্রেস জানাচ্ছিল, মানে তখন সবাই চলে আসছে, আর যখন যাচ্ছিলাম তখন মানে কেউ পাত্তা পায় না, কি যাচ্ছে তাই বলছিল। তো অনেক একটু আগে তোর সাথে মানে তোমার সাথে কথা হচ্ছিল, এই স্টুডিওর বাইরে কথা হচ্ছিল যে সাপোর্টের সময় একজন থাকে হয়তো, খুব বেশি হলে মা বাবা দুজন থাকে, খুব বেশি হলে আর কংগ্রেস জানার সময় সবাই চলে আসছে। 100 জন চলে আসে। ঠিক, একদম। অমৃত, মেডেল পাওয়ার পরে লাইফে কিছু চেঞ্জ? লাইফে কিছু চেঞ্জ আসেনি, নর্মাল লাইফ। সকলের কাছ থেকে ভালো শুনতে পেলাম একবার যে হ্যাঁ ভালো হয়েছে, এইটুকুনি। অপ্রত্যাশিত ঘটনা যেটা, যে লোকে আমার নামেও কেউ ভালো অরাবিল বলতে হয়নি, পারে। অরাবিল হয়নি বন্ধুদের অরাবিল মাঝখানে? কিছুই হয়নি বন্ধুদের মাঝে, তারা যদি প্র্যাকটিস করে তারাও করতে পারবে, কোনো কিছু যারা অসম্ভব না। যারা আড্ডা ফাড্ডা মারে তাদের মাঝখানে কোনো কোনো কিছু অরাবিল হয়নি, কারণ তারা যদি চেষ্টা করে তারাও করতে পারবে, তাদের মধ্যে কিছু না কিছু হিডেন ট্যালেন্ট আছে, তারা অ্যাপ্লাই করে না। তাই আমি না হয় এখানে এসে অ্যাপ্লাই করছি, তারা ঘাটের মধ্যে বসে হয়তো আড্ডা মেরে সময়টা নষ্ট করছে, এটাই। একদম। রিয়ালি আমার জীবনে তো এফেক্ট এসেছে, মানে আমি যেমন লাস্ট যেটা আমি প্রথম যেটা খেলেছিলাম সেটা সূত্রে থেকে আমি ইন্ডিয়ান রেলওয়েতে স্পোর্টস কোটা যেটা ছিল সেখানে আমি চান্স পেয়েছিলাম, এবং মানে সেটা হয়েও গিয়েছিল, এবং লাস্ট মোমেন্টে এসে যখন জানতে পারলাম যে আমার একটা সার্টিফিকেটের জন্য আমার গোটা জবটাই চলে গেল, তখন মানে নিজেকে খুব মানে খারাপ লেগেছিল। তখন আমার ছিল ওটা রেলওয়েতে, রেলওয়েতে। হ্যাঁ স্পোর্টস কোটায়, মানে পাওয়ার লিফটিং এর থ্রুতে, মানে মানুষ ভাবে না যে পাওয়ার লিফটিং করে কি হবে,
কিন্তু না, এটা ভুল কথা। পাওয়ার লিফটিং করেও কিছু করা যায়। তো আমার হয়েছিল, নাম এসেছিল, তুমি মনে হয় দেখেছো। একদম হ্যাঁ, আমি আর- দেখেছিলাম, কংগ্রেচুলেশন। তো এবার হলো না একটা জিনিসের জন্য, কিন্তু আমি চেষ্টা করব, আমি চেষ্টা চালিয়ে যাব। একদম নেক্সট টাইম হবে। নেক্সট টাইম হবে। আর তোমাদের যে ট্রেনার আছে সে তো তোমাকে সবসময় অবশ্যই অবশ্যই, কোচ ছাড়া কিছু হবে না। একদম। আচ্ছা, ডেলি রুটিন কেমন তোমার? নর্মাল রুটিন? মানে এখন তো কিছুই নেই করার মতো, কারণ সবে 12 বোর্ডস দিলাম, রেজাল্ট বেরোবে, কলেজ যাব, তখন বিজি হবে। মানে পরীক্ষার আগে কি ছিল, টিউশন যেতাম, স্কুল যেতাম, টাইমটা কেটে যেত, শুধু জিম আসতাম। এখন তো কিছুই নেই জিম ছাড়া, তো এখন সারাদিনই ভাবে জিম কখন যাব, একদম, মাথার মধ্যে সবসময় জিমই কখন যাব, ওয়েট ছাড়বো। একদম। সমৃদ্ধ, তোমার তারপর বন্ধুদের সঙ্গে দেখা হবে, কারণ জিমে তো অনেক বন্ধু হয়ে গেছে তৈরি। একদম। সমৃদ্ধ, জিম আসাটা যেমন পাশাপাশি দরকার, তেমনি সবার সাথে আড্ডা দেওয়া বা মিশাটাও দরকার। কারণ শুধু জিম আসলে তো হবে না, জিমটা যেমন জিমেও তো এখানে- আড্ডা মারা হয়। হ্যাঁ, জিমে আড্ডা মারা হয়, জিমে এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় সব দিকটাই ব্যালেন্স করে রাখা উচিত, তবেই মানে এগাতে পারবো। কারণ শুধু জিমের দিকে অ্যাডিক্টেড হয়ে গেলে বাকি অন্য দিক থেকে পিছিয়ে যেতে পারি, সমাজ থেকে অনেক খবর পাবো না বা অনেক কিছু হবে না। একদম রেশিওটা 50-50 থাকাটাই হ্যাঁ, অবশ্যই ব্যালেন্স থাকা দরকার জিমে। রিয়েলি। আমি তো মানে জিমে আসার আগে একরকম, মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই ভাবি যে কখন যাব, মানে মানে এখানেও সবাই বন্ধু, মানে বন্ধু মানে ফ্যামিলির মতন হয়ে গেছে, মানে কাকে কি বলবো সেরকম কোনো ব্যাপার না, মানে আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, এবং একসাথে ব্যায়াম করার মজাটাও আলাদা। এসে প্র্যাকটিস করব, নিজের পিয়ার ব্রেক করব, এটাই আর কি, এটাই। একদম ডেইলি একটা নিজেকে চ্যালেঞ্জ হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের কম্পিটিশনে আমরা 2 মাস আগে থেকে আমরা নিজেদেরকে খুব যত্ন নিই, মেনটেন করে রাখি, নাহলে তো কোনো কিছু সম্ভব নয়। একদম। মোটিভেশন না ডিসিপ্লিন? দুটোই দরকার। দুটোই দরকার। মানে ডিসিপ্লিন তো দরকারই, কারণ তুমি যদি একটা জিনিস, মোটিভেশন কদিন চলবে, 2-3 দিন চলবে। ডিসিপ্লিন যদি করো, নিজের মধ্যে সেলফ গ্রোথ দেখো, তখন ওটা থেকে তোমার মোটিভেশন আসবে, না আমি গ্রোথ হচ্ছি, যদি করতে থাকি ইন ফিউচার তো আরও গ্রোথ হবে, তো ওটা একটা মোটিভেশনের কাজ করবে রোজকার ডিসিপ্লিন। নিজেকে ইমপ্রুভ যে হচ্ছে সেটা দেখাটাই এটা মোটিভেশন। মোটিভেশন। গুড। সমৃদ্ধ, মোটিভেশন না ডিসিপ্লিন? আমারও মনে হয় যে দুটোই দরকার, কিন্তু ফার্স্ট অফ অল সবচেয়ে বেশি দরকার হচ্ছে মোটিভেশন। মোটিভেশনটা নিয়ে তুমি যদি কোনো কিছু স্টার্ট করো, তবে তোমার জীবনে আস্তে আস্তে জিনিসটা রেগুলার হতে হতে ডিসিপ্লিনে পরিণত হবে। আর ডিসিপ্লিন আসে ভিতর থেকে, মোটিভেশন আসে মাইন্ড থেকে। সুতরাং মাইন্ড যেটা বলবে তোমার ভিতর থেকে সেটাই আসবে। সুতরাং ফার্স্ট অফ অল মোটিভেশন দরকার, কিন্তু সেটাকে আস্তে আস্তে কনভার্ট করতে হবে ডিসিপ্লিনে। একদম। ডিসিপ্লিন আমার কাছে মনে হয় যে ডিসিপ্লিনটা মেন, কারণ স্পোর্টস মানে কিন্তু ডিসিপ্লিন। মোটিভেশন তো আছে দেওয়ার জন্য, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমি Coach মনে আছে, লোক আছে। কোচ আছে, হ্যাঁ বাড়ির লোক আছে, কোচ আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু আমার মনে হয় যে নিজের ডিসিপ্লিন হলে মোটিভেশন পাওয়ার আশাটা তাদের কাছ থেকে করা উচিত। ডায়েট কেমন ফলো করো শুভম? মানে ডায়েট সেরকম কিছু ফলো করি না আমি, মানে বাড়ির খাবারই বেশি খাই, যেমন প্রোটিন জাতীয় খাবারগুলো। বাইরের খাবারটা একটু বেশি অ্যাভয়েড করার চেষ্টা করি, আনহেলদি, অয়েলি এইসব জিনিস, মানে যেগুলোতে একটু শরীরে উপকার হবে সেই সব জিনিসই খাওয়ার চেষ্টা করি। ফুচকা, পিজা এগুলো পছন্দ না? পিজাটা আমার পার্সোনালি পছন্দ না, কিন্তু ফুচকাটা ভালো লাগে খেতে, কিন্তু ওটা খুবই কমই খাই, মানে খাওয়াই হয় না অনেকদিন। একদম। সমৃদ্ধ? ডায়েটের দিকে যদি বলতে যাই, আমি সবই খাই, বাইরের খাবারও সবই খাই, বাড়ির খাবারও সবই খাই, যখন যা থাকে তাই খাই। কিন্তু তার মধ্যেও কিছু ভাগ আছে, যেটা হচ্ছে সুগারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরে যেটা হচ্ছে তেলে ভাজা জাতীয় জিনিস, ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। বাইরের খাবারের মধ্যেও অনেক কিছু ভালো থাকে, খারাপ যে সবসময় থাকে তার কোনো মানে নাই। সুগার বলতে কোন সুগার? সুগার বলতে আমি একটা যেটা আখের রস, মানে সুগার কেন যেটা, না, সেটা কি ন্যাচারাল, খারাপ? ওটা বলছি না, ওটা ন্যাচারালটা ভালো। হ্যাঁ ওটা ভালো, কিন্তু আর্টিফিশিয়াল যেটা ওটা ভালো না। যেমন কোল্ড ড্রিঙ্কস Processed সবচেয়ে, হ্যাঁ sugar। প্রসেস যেটা সব থেকে খারাপ, ওটা যেটা কোল্ড ড্রিঙ্কসে থাকে। আর যেমন বাইরের খাবার সবই ঠিকই আছে, চেষ্টা করতে হবে। যেগুলো আমরা ফ্রুটস থেকে পাই সুগার, সেগুলো কি ভালো? ওগুলোও ঠিক আছে, তাই বলে ওভার খাওয়াটা কোনোটাই ভালো না। এবার যেটা বাইরের খাবারের মধ্যে তুমি যদি খেতেই পারো সব কিছু, কিন্তু তার মধ্যে তোমাকে মানে ভেবে চিন্তে খেতে হবে। যেটাতে প্রোটিন বেশি আছে তুমি সেটা খাওয়ার চেষ্টা করলা, কার্বস আছে, ফাইবার আছে, ভিটামিন আছে, সেগুলো খাওয়ার চেষ্টা করলা। সব কিছুতে খারাপ থাকে তার তো কোনো মানে নাই। খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করো, ভালো জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করো বাইরে থেকে। সব কিছুতেই ভালো লুকিয়ে থাকে। একদম। রিয়ালি? আগে মানতাম না ডায়েট, কিন্তু পাওয়ার লিফটিংয়ে আসার পর থেকে ডায়েটটা মেনটেন করার চেষ্টা করি। আর বাইরের খাবার খাই না বলাটা ভুল হবে, খাই কোনো কোনো সময়, কিন্তু একদমই কম, একদমই কম খাই। আর আমার ঘরোয়া খাবার খুব পছন্দ, সেটা বাইরের মতন করে বানালে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বাইরের খাবারটা একদমই প্রেফার করি না। মেয়েদের তো ফুচকা খুব পছন্দ।
আমার ফুচকা পছন্দ না। পছন্দ না? না। পিজা? না পিজাও পছন্দ না? না আমি বেকারি বেকারি রান করি, একটা হোম বেকারি রান করি। আমি নিজে কেক বানাই, নিজে কেক খাই না। নিজে কেক বানাচ্ছ, নিজে খাচ্ছ না? না নিজে খাই না, একটা অরুচি লেগে গেছে যে চিনি কত খাবো, এক্স্যাক্টলি এটাই আর কি। ন্যাচারাল না সাপ্লিমেন্ট এবং সাপ্লিমেন্ট নেওয়া ভালো, যেগুলো যেমন কিছু কিছু সাপ্লিমেন্ট আছে নেওয়া ভালো, যেমন মাল্টিভিটামিন, ক্রিয়েটিন, কিন্তু ওভার নেওয়া ভালো না, একটা টাইম অবধি নেওয়া ভালো। আমি যেমন কিছু ইউজ করি না মাল্টিভিটামিন আর ভিটামিন সি ছাড়া, কিন্তু যেগুলো ব্যান্ড সাবস্টেন্স অনেকে ইউজ করে নিজের বডি বানানোর জন্য, তারপর লিফট বানানোর জন্য, সেগুলো ইউজ করা Steroid. একদমই উচিত নয়। স্টেরয়েডস স্টেরয়েড গুলো? একদমই উচিত নয়, যেটা ইন ফিউচার তোমার ক্ষতি করবে। ইন ফিউচার কি তোমার 30 অব্দি বাঁচতে দেবে না, তার আগে মেরে দেবে। আমি বলবো সাপ্লিমেন্টের দিক থেকে নিজের জ্ঞান থেকে নেওয়া একদমই উচিত না। একটা কোনো পেশাদার ট্রেনারের কাছ থেকে নেওয়া উচিত, যার এইসব বিষয়ে জ্ঞান আছে তার কাছ থেকে নেওয়া উচিত। আর সব কিছু নেওয়া উচিত না। তোমার বডি ব্যায়াম করতে করতে যেটা তোমাকে ডিমান্ড করছে, যেটা তোমার দরকার, যদি তোমার ক্যালসিয়ামের অভাব থাকে তুমি ক্যালসিয়াম নাও। তুমি যদি ফালতু ক্যালসিয়াম নিয়ে কী করবা? তোমার যদি প্রোটিনের দরকার থাকে শরীরে, তাহলে তুমি প্রোটিন নাও। তোমার যদি বাড়ির খাবার থেকে প্রোটিন ইনটেক কমপ্লিট না হচ্ছে, সুতরাং সব কিছুই নেওয়া ভালো সাপ্লিমেন্ট, কিন্তু সেটা শরীরের উপর নির্ভর করছে। আর স্টেরয়েড তো একদমই অ্যাভয়েড করা উচিত। আর সাপ্লিমেন্ট যেগুলো হয় সেগুলো সবই ন্যাচারাল হয়, সুতরাং কোনো ক্ষতি নাই। কিন্তু ওভারডোজ বা ওভার ইউজ ওগুলো ভালো না, সব কিছু লিমিটে। আমি ন্যাচারালটাই প্রেফার করি। মানে আমার কাছে মনে হয় যে যেটা করব নিজে থেকে, আমার এক্সট্রা করে কিছু করার দরকার নেই। আমার নিজের বডি থেকে, মানে বডি যতটা দিবে আমার ততটাই নিব, এক্সট্রা করে আমি কিছু নিই না। ঠিক, একদম। আচ্ছা, যারা বিগিনার্স, যারা নতুন হচ্ছে জিমে এসছে এবং যারা পাওয়ার লিফটিং করতে চাইছে, তারা কি ভুল করে? রোজ রোজ হেভি মারা, রোজ রোজ হেভি মারলে তো ইনজুরি হয়ে যাবে। তো একটা প্রোগ্রেশন করে নেওয়া উচিত, যেটা অনলাইনে বা কোনো কোচ ভালো করে দিয়ে দেবে, যে কোন দিন কী মারতে হবে, কদিন পর পিআর মারতে হবে, এগুলো একটা ঠিক করে নেওয়া উচিত। তাহলে তো ইনজুরিটা চান্স কমে যাবে। পোস্চারের দিকে ধ্যান দেওয়া উচিত। তারপরে কোচের কথা শোনা উচিত, যে কীভাবে কী মারতে হবে, কোন কোন এক্সারসাইজ করতে হবে, স্ট্রেচিং, মোবিলিটি, এসবের দিক মানে ব্যাপার এটা দেখতে হবে। একদম। অমৃত? যারা বিগিনার্স আছে তাদের যেটা সবচেয়ে বড় উচিত, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স না হয়ে এসে এখানে কোচ যেটা বলবে সেটা শোনা, প্রথম কথা। আর যেটা হচ্ছে অল্প অল্প ওয়েট দিয়ে স্টার্ট করা, তার সাথে এটা হচ্ছে নিজের মাসেল ম্যাচুরিটি অনুযায়ী ব্যায়াম করা। তার সাথে কোচের কথা যে সবসময় মানে ওটাও শুনতে হবে তারও কোনো মানে নাই, কারণ কোচ যদি বলে একটা ফিক্স করলো যে তোমাকে 150 কেজি মারতে হবে, এবার তোমার বডিতে যদি না পারে, সেটা তোমার নিজে থেকে মারার কোনো দরকার নাই, কারণ নিজের শরীরটাকেও দেখতে হবে। তোমার ক্যাপাসিটি তুমি জানো। বিগিনার্সদের উচিত ঠিকঠাক করে মানে ডিসিপ্লিন মেনটেন করে ব্যায়াম করা। আচ্ছা, পিএলই বিগিনার্সদের ভুল মেনলি যারা পাওয়ার লিফটিং করতে আসছে। ধাপে ধাপে ওঠা ভালো, এক ধাপে ছাদে ওঠা যাবে না কোনো দিনই। সব কিছু মানে জিজ্ঞেস করে করা ভালো। আমি যার কাছ থেকে শিখছি তার কাছে আমি জিজ্ঞেস করব জিনিসটা, তারপরে আমি করব। নিজে থেকে মানে মন গড়া অ্যাপ্লাই করলে হবে না, সেটা হবে না, তাতে তুমি নিজে ইনজিওর হয়ে যাবে। কোচ আপনার লাইফে সব থেকে মানে বড় রোল কি প্লে করেছে? পুরোটাই। আমি তো গেমটা এবারে জানতামই না কিছু, তো আমাকে গেম শুরু থেকে শেষ অব্দি কোচই সব ইন্ট্রোডিউস করেছে, খেলিয়েছে। একদম। সমৃদ্ধ? সেম জিনিস, প্রত্যেকটা জ্ঞান কোচের কাছ থেকে পাওয়া। আমার মানে আমাকে দেখে কিভাবে কি করতে হবে, সব সময় অনলাইন থেকে তো হয় না, চোখের দেখাটাই আসল। তো আমাকে দেখে অ্যানালাইজ করে কিভাবে কি করতে হবে সব কিছু মেনটেন করিয়েছে এবং খেলিয়েছে। কোচ হ্যাঁ তো সব হ্যাঁ। কোচ ছাড়া আমি অসম্পূর্ণ, আমি একাই কোনো কিছু হতে পারবো না। কোচ লাইফে দরকার। আর যে কোনো ক্ষেত্রে সেটা, হ্যাঁ। পাওয়ার লিফটিং ছাড়া অন্য কোনো আর কিছু ভেবেছো কোনোদিন? আগে আমি ফুটবল খেলতাম, তো ফুটবলে ডিস্ট্রিক্টও খেলেছি, এবং আমি করোনার আগে মোহনবাগান আন্ডার 14 চান্সও পেয়েছিলাম, যেটা করোনা এই ম্যাকেনজি পার্কে ট্রেনিং করতে আসতো ওই কলকাতার কোচ, এই মান্থলি 2 days। তো ওখানেও চান্স পেয়েছিলাম, যে করোনার জন্য বন্ধ হয়ে গেছিলো। তাছাড়া আমি স্প্রিন্টার, মানে 100-200 মিটার, যখন ওয়েট কম ছিল, ওয়েট তো আমি পাওয়ার লিফটিংয়ের জন্য পাইছি, তখন আমি দৌড়াতাম, তো ডিস্ট্রিক্টও খেলেছি ওটারও। সমৃদ্ধ, তুমি পাওয়ার লিফটিং ছাড়া? পাওয়ার লিফটিং ছাড়া বলতে গেলে বডি বিল্ডিং করার ইচ্ছা ছিল, ট্রাইও করলাম করা, তো মাঝখানে কিছু পরিস্থিতির কারণে ওটা বন্ধ হয়ে গেল। আর তাছাড়া এমনি ব্যাডমিন্টন খেলতাম, ব্যাডমিন্টনে টুকটাক কম্পিটিশন খেলতাম, এটাই। রিয়েলি তোমার? আমার কাছে অপশনাল কিছুই না, আমি সব গেমগুলোকে সমান চোখে দেখি। মানে আমি যেগুলো যেগুলো করি, আমার শর্টপুট, কারাটে আর পাওয়ার লিফটিং, এই তিনটে আমার মেন। এখন হয়তো কারাটে করি না, আমার ব্ল্যাক বেল্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এখন মেন ফোকাস হচ্ছে পাওয়ার লিফটিং। গুড। হঠাৎ করে হয়তো এরকম হলো যে পাওয়ার লিফটিং করছো,
তো এই ফুটবলের যেটা বললে মোহনবাগানের চান্সও পেয়েছিলে, তো যদি হঠাৎ করে চান্স চলে আসে তাহলে কি করবে? আমি ফুটবলে যাবো, কারণ ওটা আমার ছোটবেলা থেকে আমি খেলে এসেছি ফুটবল, একদম ছোট থেকে। আর ওটা আমার স্বপ্ন, আমি এখনো ফুটবল দেখি রাতের বেলা জেগে জেগে। তো ফুটবলটা মানে রক্তে আছে বলতে পারে, তারপরে বাঙালি জানোই, তো ফুটবলে চুজ করবো আমি। একদম। সমৃদ্ধ, তোমার ব্যাডমিন্টন না পাওয়ার লিফটিং? আমি দুটোর মধ্যেই যাব না, আমি চেষ্টা করবো বডি বিল্ডিং এর দিকে যাওয়ার। দুটো তো হলো, এবার একটা নতুন কিছু ট্রাই করা যাক, জীবনে সবকিছু এক্সপিরিয়েন্স করা দরকার। এক্সপ্লোর নিও। হ্যাঁ, রিয়ালি? প্রথম কথা হচ্ছে আমি আপাতত যেই খেলাগুলো খেলেছি তার থেকে আমার মনে হচ্ছে পাওয়ার লিফটিংটা সব থেকে সোজা লেগেছে। কঠিনের মধ্যেও সোজা আছে, যেহেতু আমি পাওয়ার লিফটিংয়ে নিজের ফিউচারটাকে দেখতে পাচ্ছি, আমার ফিউচারটা আরো ব্রাইট হচ্ছে। আমি আমার কাছে যদি কোনো অপশন আসে তাহলে আমি পাওয়ার লিফটিং চয়েস করব। আজ থেকে 4-5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাইছো? একটা ভালো জব করতে, মানে আমি ভেবে গেছি আর্মিতে যাব, তো ওখানেই যাওয়ার চেষ্টা করব। মানে অ্যাজ এ পাওয়ার লিফটার? না, যে কোটা অ্যাজ আছে? এ পার্সন। না, আমি বলছি কোটা, ওই পাওয়ার লিফটিং কোটা থেকে না কি রকম? না, নর্মাল নর্মাল এক্সাম দিয়ে। ওকে। আমি যদি বলতে চাই 4-5 বছর পর কি করব, চেষ্টা করব আগে একটা সমাজের ভালো নাগরিক হওয়ার, সবচেয়ে আগে ওটা দরকার। আর এগুলো যা হবে তা হবে, কিন্তু তার সাথে এটা হচ্ছে যা সমাজের অবস্থা, চাকরির আশা করি না, একটা ভালো কোনো একটা কাজ পেলেই হলো, যেটাতে আমার সংসার চলবে, একটা কোনো কিছু হলেই হলো। কারণ এখন যা অবস্থা, কোনো কিছুরই গ্যারান্টি দিতে পারছি না। আজ চাকরি পেলাম তো কালকে হয়তো টাকা সমেত সুদ সমেত ফেরত দিতে হবে, কিচ্ছু বলা যায় না। আমার ছোট থেকে ডিফেন্স লাইন খুব পছন্দ ছিল, তো পাওয়ার লিফটিংটাকে সাইডে রেখে যদি আমি করি তো আমি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেতে চাই, মানে ডিফেন্স লাইনে যেতে চাই আমি। ডিফেন্স হ্যাঁ। থেকে 4-5 বছর পরে তুমি একটা চাকরির মাধ্যমে মানে চাকরি করতে চাও বা পেতে চাও, তো তখনও কি এই সেম স্পোর্টস লাইনে থাকতে চাইবে, যে কোনো স্পোর্টস? যদি সুযোগ পাই তো অবশ্যই, যদি ব্যস্ত না হয়ে পড়ি, সময় যদি না হয়ে পারে তখন তো আর যুক্ত থাকা সম্ভব নয়। যদি সময় থাকে হাতে সময়, তখন তো অবশ্যই যুক্ত থাকবো আমি। একদম। তো সেম তোমারও কি, তুমি কি সেম একই জিনিস। এবার প্রফেশনের সাথে সাথে প্যাশনটাকেও মেনটেন করা দরকার, দুটোই জীবনে দরকার, তাই চেষ্টা করব। আর পিয়ালি তো এমনিতেই পড়াশোনা করছে স্পোর্টস নিয়ে। স্পোর্টস আমি নিজের জন্য তো সময় বার করব, যেহেতু আমি খেলাটাকে খুবই ভালোবাসি, তো আমি নিজের জন্য সময় বার করে নেবো 1 থেকে 2 ঘন্টা। তোমার থেকে যারা জুনিয়র তাদেরকে কি সাজেশন দেবে? মানে তুমি যেদিকে আসো, যে কোনো খেলা বা যে কোনো ড্রয়িং যা খুশি, তো যেদিকে আসো সেটাতে নিজের পার্সোনাল বেস্ট দাও। আর যদি সময় না হয়ে ওঠে তো ওটা মানে ছাড়িও না কোনো দিন। যেমন কেউ ফুটবল খেলতে ভালোবাসে, তো ফুটবলটাকে ছাড়িও না, মানে ধরে রাখার চেষ্টা করো ওটাই। আর যেটা করছো নিজের বেস্ট দিয়ে করো। সমৃদ্ধ? আমি বলবো প্যাশন আর প্রফেশন দুটোকেই সময় দেওয়া উচিত। তো চেষ্টা করবা প্যাশনটাকে যদি প্রফেশন করা যায়, আর বাই এনি চান্স যদি না হয় তাও প্যাশনটাকে ধরে রাখার চেষ্টা করবা, আর নিজের শরীরের দিকে ভালো খেয়াল রাখবা, ফিটনেস রাখবা, তার সাথে যা যা করছো করো, পার্টি যা করছো করো, সবই দরকার জীবনে। আচ্ছা। মানে আমি এটাই বলবো যে কোনো 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 লাইন নিয়ে ধরে থাকাটা, মানে পড়াশোনার পাশাপাশি কোনো, যে কোনো অ্যাক্টিভিটি, হ্যাঁ যে কোনো অ্যাক্টিভিটি তুমি ধরে রাখতে পারো, সেটা- তাহলে তোমার নিজের ভালো হবে, নিজের মানে পার্সোনাল যে স্কিলগুলো আছে সেগুলোকে ডেভেলপ সেগুলো, করার হ্যাঁ, 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 চেষ্টা করো। তো আজকের পডকাস্টটা খুব ভালো লাগলো আমার, অনেক জুনিয়র আমার থেকে, ওরা অনেক কিছু শিখতে পারলাম জুনিয়রদের কাছ থেকেও, যে এত কিছু শেখা যায়, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তো থ্যাংক ইউ পডকাস্টে আসার জন্যে। স্পেশাল থ্যাংক ইউ টু ইউ আমাদেরকে এখানে সুযোগ করার জন্য। একদম, থ্যাংক ইউ।